প্রথমে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। চলবে পেটানো, পতাকা তোলার লোক থাকবে না। পূর্ব বর্ধমানে বিধেয়কের সামনে দাঁড়িয়ে বিজেপিকে নিশানা তৃণমূল নেতার। আইন মেনে তল্লাশিতে বাধা, আইপ্যাক ধুন্দুমারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন করল ইডি। পাকিস্তানের যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়া নিয়ে বাংলাদেশকে করা হুঁশিয়ারি নয়াদিল্লির। এসআইআর নিয়ে সাধারণ মানুষ হয়রান, আবার গণেশকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা, বলেন আমি স্তম্ভিত ও বিরক্ত। এক ফোনে ইস্তফা, অভিষেকের ফোন পেয়ে কোচবিহার পৌরসভার চেয়ারম্যানের পদ ছাড়লেন রবীন্দ্রনাথ ঘোষ। গোটা দেশ গেরুয়াময় হয়ে গেল, এই রাজ্য রুখে দাঁড়াবে ইডি সহ যত ক্ষমতা আছে প্রয়োগ করুন, বিজেপিকে তুপ অভিষেকের। এসআইআরের শুনানিতে গিয়ে অসুস্থ ভিডিওর গাড়ি করে হাসপাতালে নিয়ে গেল, শেষ রক্ষা হলো না। ঘটনা বীরভূমের রামপুরহাটে। আইপ্যাক কাণ্ডে ইডি মামলা করলে জানাতে হবে রাজ্যকে, শুনতে হবে বক্তব্য, সুপ্রিম কোর্টে কেভিয়েট দাখিল রাজ্যের। মুখ্যমন্ত্রীর হাতে সবুজ ফাইলে শিরোনাম সহ নামের তালিকা বাজেয়াপ্ত করার জন্য রেখেছিল ইডি, আর কি নিয়ে যান মমতা। আবার বাজি কারখানায় বিস্ফোরণ, চম্পাহাটিতে গুরুতর জখম 4, বশীভূত গাছ উড়ল বাড়ির চাল। আইপ্যাক অভিযানের বিস্তারিত রিপোর্ট দিল্লি সদর দপ্তরে পাঠালো ইডি, রয়েছে মুখ্যমন্ত্রীর নথি, কেড়ে নেওয়ার বর্ণনাও। ভিক্ষার টাকায় ভিক্ষুকদের কম্বল কিনে দিচ্ছেন রাজু, ফুটপাতবাসী আশ্রয়হীনদের 500 কম্বল বিতরণ পাঞ্জাবের ভিক্ষুকের। উড়িষ্যায় জরুরি অবতরণের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিমান, জখম অন্তত 6, উদ্ধার করে পাঠানো হলো হাসপাতালে। আমেরিকা থেকে আর যুদ্ধকপ্টার অ্যাপাচি কিনবে না ভারত, সিদ্ধান্ত ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের। রাম মন্দিরের 15 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ডেলিভারি করা যাবে না মদ মাংস, নির্দেশ অযোধ্যা প্রশাসনের। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণে শুভেন্দুর কনভয় হামলা, লাঠি বাঁশ নিয়ে গাড়ির উপর আক্রমণ, ফাঁড়িতে অবস্থানে বসলেন বিরোধী দলনেতা। মাইক্রো অবজারভাররা সঠিকভাবে কাজ করছে না, দায়িত্ব মনে করালো অসন্তুষ্ট কমিশন, দেওয়া হলো শাস্তির বার্তাও। 4-8 থেকে বাঁকুড়াকে 12-0 করা ডাক অভিষেকের, গত লোকসভা ভোটের ফল দেখে দিলেন খেলা ঘোরানোর বার্তা। চীন পাকিস্তানের মদতে 100 কোটি টাকার সাইবার প্রতারণা, 7 জনকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ, উদ্ধার 20,000 সিম কার্ড। রাজস্থানে পথচারীদের ভিড়ে গাড়ি নিয়ে ঢুকে পড়ল মত্ত চালক, চাপা দিলেন 15 জনকে, মৃত 1, সংকটজনক 4। বিক্ষোভ করলে মৃত্যুদণ্ড, হুঁশিয়ারি ইরানের, খামেনি বিরোধী বিক্ষোভ দমন করতে মরিয়া প্রশাসন। বিএনপি দপ্তরে গিয়ে তারেকের সঙ্গে বৈঠক ভারতীয় রাষ্ট্রদূতের, 40 মিনিটে আলোচনায় উঠল দিল্লি ঢাকা সম্পর্ক। শুকনো মেঝেতে পায়ের ছাপ, ভূতের ছবি তুললে মিলবে 5 লক্ষ টাকা, ঘোষণা বিজ্ঞান মঞ্চের। ধুমধামে মালদহে প্রত্যাবর্তন মৌসুমের, গনি খানের সমাধিতে মাথা ঠেকিয়ে বললেন তৃণমূলে যাওয়া ভুল ছিল। 26-এর আগে হাওয়া বদল বাঁকুড়ায়, অভিষেকের সভায় দলবদল 2 বিজেপি নেতার। কোচবিহারে সব আসন জিতবে বিজেপি, হারানো জমি পুনরুদ্ধারে কর্মীদের চাঙ্গা করছেন দিলীপ ঘোষ। রাষ্ট্রসংঘের মহাসচিবের সঙ্গে বিশেষ দরকার, গাড়িতে 670 কিমি পাড়ি দিয়ে নিউ ইয়র্ক পৌঁছান জয়শঙ্কর। বোরখা পরে গয়না দোকানে প্রবেশ নয়, সিদ্ধান্ত উত্তরপ্রদেশের জুয়েলার্স অ্যাসোসিয়েশনের। রাম মন্দিরে ঢুকে নামাজ পড়ার চেষ্টা, আহমেদ শেখ নামে এক যুবকের আটক করল পুলিশ। অপারেশন সিঁদুর পাকিস্তানকে বাধ্য করেছে সাংবিধানিক পরিবর্তন আনতে, মন্তব্য সিডিএস চৌহানের। পাকিস্তানের যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হলে হুঁশিয়ারি দিল্লির। সম্প্রতি ইসলামাবাদ সফরে গিয়েছিলেন বাংলাদেশের বায়ুসেনা প্রধান হাসান মাহমুদ খান। পাক সেনার মিডিয়া শাখার রিপোর্ট অনুযায়ী পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনার বিষয়ে বিস্তারিত আলোচনা চালিয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই এই বিষয়ে চুক্তি হতে পারে 2 দেশের। এই পরিস্থিতিতে এই নিয়ে মুখ খুলল নয়াদিল্লি, জানিয়ে দিল পরিস্থিতির দিকে কড়া নজর রয়েছে ভারতের। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল শুক্রবার সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছেন, গোটা পরিস্থিতির দিকে আমরা কাছ থেকে নজর রাখছি, এর সঙ্গে আমাদের জাতীয় নিরাপত্তার সম্পর্ক রয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই পাকিস্তানি সেনার মিডিয়া বিভাগ ইন্টার সার্ভিস রিলেশন বাংলাদেশ বায়ুসেনার সফর নিয়ে বিস্তারিত বিবৃতি দিয়েছে, যেখানে দাবি করা হয়েছে পাকিস্তানের এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবরের সঙ্গে সাক্ষাৎ করেন হাসান মাহমুদ। 2 সেনা প্রধান পাকিস্তান ও বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। কথা হয়েছে পাকিস্তানের যুদ্ধবিমান কেনা নিয়েও। পাকিস্তানের দাবি অনুযায়ী যুদ্ধবিমান JF-17 থান্ডার কিনতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের
বায়ুসেনা প্রধান। যুদ্ধবিমান কেনার এই চুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে দুই দেশের। সবকিছু ঠিকঠাক থাকলে এই যুদ্ধবিমান কেনার বিষয়ে চুক্তি হতে পারে দুই দেশের। JF-17 থান্ডার যুদ্ধবিমান যৌথভাবে তৈরি করছে চীন ও পাকিস্তান। 4.5 প্রজন্মের আধুনিক এই বিমান চীনের এভিওনিক্স দূরপাল্লার অস্ত্র বহনে সক্ষম। এই মুহূর্তে আধুনিক হাতিয়ার ও ফাইটার জেটের খোঁজ করছে বাংলাদেশ। আর সেই লক্ষ্যে ভারতের সঙ্গে শত্রুতা বাড়িয়ে পাকিস্তানের সঙ্গে সামরিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে জোট বাঁধছে বাংলাদেশ। কিন্তু এই বিষয়টির দিকে কড়া নজর জানিয়ে কার্যত তাদের হুঁশিয়ারি দিয়ে রাখল নয়াদিল্লি। বুঝিয়ে দিল এই ধরনের চুক্তিতে ভারতীয় নিরাপত্তা বিঘ্নিত হলে তা মেনে নেবে না ভারত। কিন্তু এই বিষয়টির দিকে কড়া নজর জানিয়ে কার্যত তাদের হুঁশিয়ারি দিয়ে রাখল নয়াদিল্লি। বুঝিয়ে দিল এই ধরনের চুক্তিতে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হলে তা মেনে নেবে না ভারত। 14 ফেব্রুয়ারি পর তৃণমূল ভোটে না লড়ার কথা ঘোষণা করবে, ভবিষ্যৎবাণী শুভেন্দুর। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো। পুরুলিয়ার জনসভা থেকে ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তার দাবি, 2011 সালে পরিবর্তনের আশায় মানুষ তৃণমূলকে ক্ষমতায় এনেছিল, কিন্তু সেই পরিবর্তন হয়নি। শুভেন্দুর কথায় আসল বদল হবে 2026 সালে, যখন পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার গঠন করবে। রাজ্যে চলা এসআর প্রক্রিয়া নিয়ে তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপির অবস্থান স্পষ্ট করেন শুভেন্দু। তৃণমূলের দাবি, নির্বাচন কমিশনের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এবং ন্যায্য ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে। পাল্টা বিজেপির বক্তব্য, রাজ্যের ভোটার তালিকায় রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ঢুকিয়ে রেখেছে তৃণমূল, যা তাদের ভোট ব্যাংক। এই ইস্যুতে পুরুলিয়ার পাড়া সভা থেকে বড় ভবিষ্যৎবাণী করেন শুভেন্দু অধিকারী। তার দাবি, 14 ফেব্রুয়ারির পর তৃণমূল বলবে তারা আর ভোটে লড়বে না। কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ওই দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলে তাতে কোনো মৃত, রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমান ভোটারের নাম থাকবে না। তার কথায় স্বচ্ছ ভোটার তালিকাতে ভোট হবে, আর বাংলার পরিবর্তন হবেই। বাঙালিকে শুধু ভাতে নয়, প্রাণেও মেরেছে বিজেপি। এসআর নিয়ে ফের সুর চলেন অভিষেক। পশ্চিমবঙ্গে এসআর প্রক্রিয়া চলাকালীন একাধিক মৃত্যুর ঘটনা নিয়ে শুরু থেকে সরব তৃণমূল কংগ্রেস। এই মৃত্যুর জন্য সরাসরি নির্বাচন কমিশন ও বিজেপিকে দায়ী করেছে শাসক দল। শুক্রবার রাজ্যে এসআরের শুনানি লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে এক প্রৌঢ়ের মৃত্যুর ঘটনার পর শনিবার সালতুরা সভা থেকে ফের এই ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে অভিষেকের কটাক্ষ, বিজেপি শুধু মানুষের পেটে আঘাত করেনি, প্রাণ নিয়েও খেলছে। তার কথায় এসআরের নাম করে বাঙালির উপর অত্যাচার করা হচ্ছে। মাত্র 2 মাসে 70 জন তরতাজা প্রাণ হারিয়েছি আমরা। বিজেপি বাঙালিকে শুধু ভাতে মারেনি, প্রাণও মেরেছে। এসআর প্রক্রিয়ায় নোটিশ পাঠানো হয়েছে অমর্ত্য সেন, মোহাম্মদ শামী থেকে শুরু করে তৃণমূল সাংসদ দেবের কাছেও। এই প্রসঙ্গ তুলে নির্বাচন কমিশন ও বিজেপিকে ফের একবার নিশানা করেন অভিষেক। স্ল্যাশের সুরে তার মন্তব্য, আজ রবীন্দ্রনাথ ঠাকুর বা স্বামী বিবেকানন্দ বেঁচে থাকলে তাদের কাছেও নোটিশ পাঠানো হতো। সালতুরা সভায় উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে অভিষেকের বার্তা, যারা এইভাবে বাঙালির উপর নিপীড়ন চালাচ্ছে তাদের রাজনৈতিকভাবে উচ্চ শিক্ষা দিতেই হবে। এই প্রসঙ্গে তিনি টেনে আনেন 2016 সালে নোটবন্দির কথা। অভিষেক মনে করেন, সেই সময়ও লাইনে দাঁড় করানো হয়েছিল সাধারণ মানুষকে, বহু মানুষের মৃত্যু হয়েছিল। তার দাবি 10 বছর পর আবার সেই ছবি ফিরে আসছে। তার দাবি 10 বছর পর আবার সেই একই ছবি ফিরিয়ে আনা হলো। একটি ফোন পেয়ে ইস্তফা। অভিষেকের ফোন পেয়ে কোচবিহার পৌরসভার চেয়ারম্যানের পদ ছাড়লেন রবীন্দ্রনাথ ঘোষ। পৌরসভার কর বৃদ্ধি থেকে ব্যবসায়ী সমিতির সঙ্গে বিরোধ, গোষ্ঠীকুন্দল থেকে ভোটের ফল, নানা বিষয়ে দলের অন্দরে সমালোচিত হয়েছেন। শেষমেশ কোচবিহার পৌরসভার চেয়ারম্যানের পদ ছেড়ে দিলেন রবীন্দ্রনাথ ঘোষ। শনিবার মহকুমা শাসক গোবিন্দ নন্দীর কাছে পদত্যাগপত্র জমা দেন প্রবীণ তৃণমূল নেতা। রবীন্দ্রনাথের অবশ্য দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ শিরোধার্য করে এই সিদ্ধান্ত নিয়েছেন। সামনে বিধানসভা ভোট, সংগঠনের কাজে মনোনিবেশ করবেন তিনি। পুরপ্রধানের পদ থেকে রবীন্দ্রনাথের ইস্তফা নিয়ে গত কয়েক মাস ধরে নানা জল্পনা চলছিল। জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক নিজে কোচবিহারের বিভিন্ন পৌরসভার চেয়ারম্যানকে পদত্যাগ করতে নির্দেশ দেন। সেই সময় বেঁকে বসেছিলেন একমাত্র রবীন্দ্রনাথ। হঠাৎ কেন তাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্বয়ং অভিষেক ফোন করে ইস্তফা দিতে বলেন, তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। জেলা তৃণমূলের একটি সূত্রের খবর, অভিজিতের কাছের লোক বলে পরিচিত 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহাকে পৌরসভার পরবর্তী চেয়ারম্যান করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। সেই জন্যই এই নির্দেশ। আবার রবি ঘনিষ্ঠদের দাবি, বিধানসভা নির্বাচনে নাটাবাড়ি কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে তাদের রবিদাকে। সেই ইঙ্গিত পেয়ে সংগঠনের কাজে মন দিচ্ছেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। পরিকল্পনা করে হাইকোর্টে বিশৃঙ্খলা তৈরি করা হয়েছিল, ভাইরাল তৃণমূলের চ্যাট। আইপ্যাকের অফিসে তল্লাশির মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ফাইল হাতে বেরিয়ে আসেন তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে এটি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। এর পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেসও। এই 2 মামলার শুনানি ঘিরে শুক্রবার দুপুরে নজর ছিল রাজনৈতিক ও আইনি মহলের। তবে আদালত কক্ষে এমন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় যে শেষ পর্যন্ত শুনানি স্থগিত রেখে এজলাস ত্যাগ করেন বিচারপতি শুভ্রা ঘোষ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, পুরো ঘটনার নেপথ্যে পরিকল্পিতভাবে তৃণমূলই এই বিশৃঙ্খলা তৈরি করেছে।
এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তৃণমূলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাটের স্ক্রিনশট জানিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। শুক্রবার ওই মামলায় তৃণমূলের হয়ে সওয়াল করার কথা ছিল আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। আদালত কক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নির্ধারিত সময়ে বিচারপতি শুভ্রা ঘোষ এজলাসে বসেন, কিন্তু আদালত কক্ষে অতিরিক্ত ভিড় ও হইচইয়ের জেরে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিচারপতি কক্ষ খালি করার নির্দেশ দেন এবং কিছু সময়ও দেন, তবু নির্দেশ মানা না হয় তিনি এজলাস ত্যাগ করেন। এরপরে শুভেন্দু অধিকারী দাবি করেন গোটা পরিস্থিতি তৃণমূল পরিকল্পিতভাবে তৈরি করেছে। অন্যদিকে তৃণমূলের লিগ্যাল সেলের আহ্বায়ক অতীন দাস বলেন 2019 সাল থেকে এভাবে দলীয় স্তরে তথ্য সাজানো হয়, এটা নতুন কিছু নয়। বিজেপি ও সিপিএম আমাদের অভ্যন্তরীণ বিষয়কে হাতিয়ার করে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।